গেয়েছিলেন আর কবে গান, কখন গেয়েছিলেন? আরজি কর হত্যাকাণ্ড অর্থাৎ আরজি কর হসপিটালে যে চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের ঘটনা ঘটে ঠিক তারপরেই কিন্তু এই গানটি গেয়েছিলেন। কিন্তু এখন এই কথাটা উঠে আসছে কারণ গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে যেভাবে পর্যটকদের উপর নির্মম অত্যাচার নেমে আসে, প্রায় 29 জন পর্যটককে মারা হয়, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে অনেকটা সময় পেরিয়ে গেল। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঙ্কার ছেড়েছিলেন যে কাউকে রেয়াত করা হবে না। রাজনাথ সিং প্রতিরক্ষামন্ত্রী তিনি বলেছিলেন কিছু সময়ের অপেক্ষা জবাব দেওয়া, এবং স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও বলেছেন যে খুঁজে খুঁজে বের করে মারা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কবে? এরপরেই দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করলেন 3 বাহিনীর প্রধানদের সঙ্গে। বৈঠকে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। এরপরেই দেখা যায়, বলা যেতে পারে যদি সেই বৈঠকে ছিলেন দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ, তারাও ছিলেন, 3 বাহিনীর প্রধান ছিলেন, এবং সেখান থেকে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে সেনাবাহিনী নিজের ইচ্ছামতো পদক্ষেপ নিতে পারবে। কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেলেও এখনও কিন্তু তেমন কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। আর তাই প্রশ্নটা উঠে আসছে যে আর কবে বা প্রত্যাঘাত কবে পাকিস্তানকে। ইতিমধ্যে প্রথমেই বলি যে গত 22 এপ্রিল যে হামলার ঘটনা ঘটে এবং তারপর থেকে কূটনৈতিকগত দিক থেকে পাকিস্তানকে যথেষ্ট চাপে ফেলেছে ভারত, তা বলার অপেক্ষা রাখে না। এবং বলা যেতে পারে সিন্ধু চুক্তি বাতিল তার অন্যতম বড় উদাহরণ। এবং সিন্ধু চুক্তি বাতিলের ফলে পাকিস্তান কিন্তু যথেষ্ট বেকায়দায় পড়েছে। এবং বলা যেতে পারে এই সিন্ধু চুক্তি বাতিলের পাশাপাশি পাকিস্তানের বিমান বাহিনীও কিন্তু বা কোনো বিমান, যাত্রীবাহী হোক কোনো বিমান ভারতে প্রবেশ করতে পারে না, কড়া নির্দেশিকা জারি করা হয়েছে, যার ফলে পাকিস্তান যথেষ্ট বেকায়দায়। কিন্তু যে প্রশ্নটা উঠে আসে তা হচ্ছে প্রত্যাঘাতটা কবে হবে, পাকিস্তানকে জবাব কবে দেওয়া হবে। গতকাল দেখা গেল জম্মু কাশ্মীরে এই ঘটনার পর যে সেনাবাহিনী যে তাদের ব্যস্ততা শুরু করেছে, সেই ব্যস্ততার মাঝে যেটা আসে তা হচ্ছে গঙ্গা এক্সপ্রেসওয়েতে কিন্তু রাফাল, সুখোই সহ বিভিন্ন যুদ্ধ বিমানের কিন্তু প্রস্তুতি চলে। সেইভাবেই প্রশ্নটা উঠে আসছে যে প্রস্তুতিতে চলছে জোর কদমে, কিন্তু প্রত্যাঘাতটা কবে আর কতদিন অপেক্ষা করতে হবে। এই পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান যিনি বলছেন যে আসিফ মুনির, তিনি বলছেন 30 বছর ধরে জম্মু কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ চালিয়ে আসছেন, তারা জঙ্গিদের মদত দিয়েছেন এবং বারবার কিন্তু প্রমাণিত হয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই মদত দিচ্ছেন এবং প্রত্যেকবার কিন্তু আক্রমণ চালাচ্ছে কারা? পাকিস্তানের জঙ্গি সংগঠন। কিন্তু প্রশ্ন হচ্ছে পাকিস্তানকে এই সময় উপযুক্ত জবাব দেওয়া অত্যন্ত প্রয়োজন, কারণ ভারত আর পিছিয়ে নেই, বিশ্বের 5th ইকোনমিক কান্ট্রি। প্রতিরক্ষা বাজেটে ভারতবর্ষে এই মুহূর্তে রয়েছে বিশ্বের, সেই কারণেই প্রশ্নটা উঠে আসছে তাহলে পাকিস্তানকে জবাবটা কবে আর কবে। অরিজিৎ সিংও গেয়েছিলেন সেই গান আর কবে, অর্থাৎ আরজি কর হসপিটাল নিয়ে গানটা গাইলেও দেশের মানুষ কিন্তু এখন পাকিস্তানকে জবাবটা চাইছেন যে পাকিস্তানকে জবাবটা আর কবে, পাকিস্তানের জবাবের জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে। গোটা দেশ অর্থাৎ কাশ্মীর থেকে কন্যাকুমারী প্রত্যেকটা জায়গায় কিন্তু একটাই দাবি উঠে আসছে যে পাকিস্তানকে এর উপযুক্ত জবাব দিতে হবে। পাকিস্তান সেনাবাহিনীর প্রধান বলছেন 30 বছর ধরে, আসিফ মুনির বলছেন 30 বছর ধরে তারা জঙ্গি কার্যকলাপ চালিয়ে আসছেন জম্মু কাশ্মীরে। এবং যদি বলা যায় যে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো, যার মা এক সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন বেনজির ভুট্টো, সেই বিলাওয়াল ভুট্টো বলছেন যে সিন্ধুতে যদি জল না বয় তাহলে ভারতীয়দের রক্ত বইবে। এই প্রশ্নটা উঠে যে পাকিস্তানকে আর কত প্রশ্রয় দেওয়া হবে, এর কি উপযুক্ত জবাব দেওয়ার সময় এখনও হয়নি। কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে তার সঙ্গেও, কারণ ভারতবর্ষের শত্রুদের শুধু একা পাকিস্তান নয়, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চীন। বাংলাদেশেও খুব একটা পিছিয়ে নেই। অর্থাৎ গত 5ই আগস্ট বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর যেভাবে মৌলবাদী কার্যকলাপ বেড়েছে, যেভাবে মোহাম্মদ ইউনূস সরকার প্রায় 270 জন জঙ্গি নেতাকে জেল থেকে মুক্ত করে দিয়েছেন, সুতরাং বাংলাদেশ জঙ্গিদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে। আর এই বাংলাদেশের সঙ্গে আইএসআই যেখানে বারবার এসে বৈঠক করছেন বাংলাদেশের কর্তাদের সঙ্গে, স্বাভাবিকভাবেই বাংলাদেশে জঙ্গিদের তৎপরতা বাড়ছে, জঙ্গি কার্যকলাপ বাড়ছে এবং সেই কারণে প্রশ্ন উঠে আসছে যে পাকিস্তান জঙ্গি আক্রমণের জন্য বাংলাদেশ সীমান্তকেও ব্যবহার করতে পারে। আর সেই কারণেই বাংলাদেশ সীমান্তে কিন্তু নজরদারি ব্যাপক বাড়ানো হয়েছে।
যে বিষয়টা সামনে আসা প্রয়োজন তা হচ্ছে এবারে যে জঙ্গি কার্যকলাপ হয়েছে বিরোধী সমস্ত রাজনৈতিক দলই কিন্তু সমর্থন জানিয়েছে। কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস প্রত্যেকের একটাই বক্তব্য যে সরকার যে পদক্ষেপটা নেবে সেই পদক্ষেপে তাদের পূর্ণ সমর্থন রয়েছে। ভারতের বিশেষ করে আরও যেটা বললাম যে ভারতবর্ষে শুধুমাত্র পাকিস্তানকে নিয়ে চিন্তা করলে হবে না, পাশে রয়েছে চীন, পাশে রয়েছে বাংলাদেশ। এই চীন কিছুদিন আগেই অরুণাচল প্রদেশ, লাদাখে চীনের সেনাবাহিনীর সঙ্গে আমাদের সেনাবাহিনীর কিন্তু বারবার কিন্তু সংঘর্ষ বেঁধেছে। সীমান্ত চুক্তি বারবার লিখিত প্রশ্ন উঠেছে। সেই চীনের সঙ্গে কিছুটা অর্থাৎ সেই সম্পর্ক কিছুটার উন্নতি হলেও সেই চীনকেও কিন্তু ভরসা করা যায় না। অর্থাৎ ভারতবর্ষ যদি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ ব্যস্ত থাকে তাহলে নিরাপত্তার কোনো রকম গাফিলতি হলে এই চীনও কিন্তু এগিয়ে আসতে পারে। সুতরাং সমস্ত দিকই কিন্তু মাথায় রাখতে হচ্ছে দেশের 3 বাহিনীকে। আর সেই কারণেই খুব ভাবনা চিন্তা করেই হয়তো এগোচ্ছে আমাদের দেশের সেনাবাহিনীরা। কিন্তু প্রশ্ন হচ্ছে পাকিস্তানকে জবাবটা কি আদৌ দেওয়া হবে নাকি কোনো চুক্তির মাধ্যমে মীমাংসা করা হবে? আমেরিকার পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে যে যাই হোক যুদ্ধের দিকে যেন না আগায়। এই আমেরিকায় কয়েকদিন আগে যখন 22 এপ্রিল যখন বলা চলে যে আক্রমণটা চালানো হলো পর্যটকদের উপর, সেখানে আমেরিকাই কিন্তু প্রথম বলেছিল যে ভারতবর্ষের যে পদক্ষেপ নেবে তাতে পূর্ণ স্বাধীনতা রয়েছে, সমর্থন রয়েছে। ইসরায়েলের ঠিক একইভাবে বক্তব্য করেছিল, কিন্তু সেই আমেরিকা এখন বলছে দেখতে হবে ভারত যাতে যুদ্ধের দিকে না আগায়। কিন্তু ভারতবর্ষের প্রস্তুতি কিন্তু একেবারে তুঙ্গে। কূটনৈতিকগত দিক থেকে পাকিস্তানকে চাপে রাখলেও আপাতত সেনাবাহিনী কিন্তু তাদের প্রস্তুতি কোনো রকম ঘাটতি রাখছেন না। স্থলবাহিনী, জলবাহিনী বা বিমান বাহিনী প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একদম পুরোপুরি তৈরি হয়ে রয়েছে। অর্থাৎ যে কোনো মুহূর্তে কিন্তু পাকিস্তানের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। ইতিমধ্যে জম্মু কাশ্মীরে নজরদারি ব্যাপক হারে বাড়ানো হয়েছে। শুধু জম্মু কাশ্মীরের মধ্যে সীমাবদ্ধ নয়, নজরদারি বাড়ানো হয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতেও। যেটা সেনাবাহিনীর কাছে যেটা খবরটা আসছে যে পাকিস্তানি জঙ্গিরা হয়তো বাংলাদেশের সীমানা ব্যবহার করে রেলপথ বা ট্রেন ইত্যাদির উপর আক্রমণ চালাতে পারে। সেই কারণে সেনাবাহিনী অত্যন্ত সক্রিয় এবং বলা যেতে পারে বিএসএফ সেনাবাহিনীর পাশাপাশি সক্রিয় হয়ে উঠেছে আরপিএফও, রেল পুলিশ ফোর্সও। তারাও কিন্তু সীমান্তবর্তী এলাকাগুলোতে যেখানে রেলপথ রয়েছে সেখানে কিন্তু ব্যাপক নজরদারি বাড়াচ্ছে যে কোনো রকম অবৈধ অর্থাৎ কোনো জঙ্গি যেন প্রবেশ করতে না পারে, কোনো জঙ্গি তাদের জঙ্গি কার্যকলাপ না চালাতে পারে, কোনো হিংসাত্মক কার্যকলাপ না চালাতে পারে। এ সমস্ত কিন্তু চলছে সেনাবাহিনীর তৎপরতায়। স্বাভাবিকভাবেই যেটা দেশের মানুষের দাবি সেটা হচ্ছে পাকিস্তানকে এর প্রত্যাঘাত জবাবটা কবে দেবে। যেখানে বিরোধীদের পক্ষ থেকে সমর্থন এসছে, যেখানে সেনাবাহিনী অত্যন্ত সক্রিয় হয়েছে, সেখানে এই আক্রমণটা কবে করা হয়, পাকিস্তানকে জবাবটা কবে দেওয়া হয়, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো আজকের এই শব্দের কাটাকাটিতে। আমাদের সঙ্গে বিশিষ্ট অতিথিরা থাকবে, তারাও নিজের মতামতটা দেবেন। নিজেদের মতামত দেবেন বিশেষ অতিথিরা। কিন্তু যেটা প্রশ্ন, যুদ্ধই অনেকেই হয়তো বলবেন যে যুদ্ধই শেষ কথা নয় বা শান্তির কথা নয়, কিন্তু পাকিস্তানকে এর যোগ্য জবাবটা অত্যন্ত প্রয়োজন। যেখানে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির তিনি প্রকাশ্যে বলতে পারেন যে 30 বছর ধরে তারা জম্মু কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ চালিয়ে আসছেন, যেখানে ভারতবর্ষ এই 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান স্বাধীন হয়েছিল, 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। ভারতবর্ষ তাদের লক্ষ্য স্থির করে নিয়েছে, চন্দ্রায়ন 3 চাঁদে পাঠিয়েছে সফলভাবে এবং আদিত্য L1ও পাঠিয়েছে। কিন্তু পাকিস্তানে তাদের লক্ষ্য একটাই, কিভাবে জঙ্গি তারা ভারতে প্রবেশ করাতে পারে, কিভাবে জঙ্গি তারা জম্মু কাশ্মীরে প্রবেশ করাতে পারে, কিভাবে জঙ্গিদের মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করতে পারে। সুতরাং দুই দেশ একসাথে স্বাধীন হলেও দুই দেশের লক্ষ্য কিন্তু পুরোপুরি আলাদা। ভারতবর্ষ যেখানে চাঁদে চন্দ্রায়নের পাশাপাশি আদিত্য L1 পাঠাচ্ছে, পাকিস্তানের লক্ষ্য জম্মু কাশ্মীরে জঙ্গি পাঠিয়ে অর্থাৎ শান্ত জঙ্গিকে অশান্ত করে ফেলা। এইভাবেই কিন্তু চালাচ্ছেন পাকিস্তান।
আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু পরিচয় পর্ব সারবো। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক সৌমেন চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক, এবং বিজেপি নেত্রী প্রিয়ন্তী রায়। প্রিয়ন্তী দেবী, আপনাকে স্বাগত টাইপ টি বাংলায়। 22 এপ্রিল, সৌমেনবাবু, 22 এপ্রিল পুলওয়ামাতে পেহেলগাঁওতে যে জঙ্গি হামলা হয়, যার ফলে 27 জন পর্যটকের মৃত্যু, এবং অনেকটা সময় পেরিয়ে গেছে। ভারতবর্ষের প্রস্তুতিও তুঙ্গে বলা যেতে পারে। কূটনৈতিকভাবে পাকিস্তানের চাপ সৃষ্টি হলেও বিশেষ করে সেনাবাহিনীও কিন্তু তৎপর, কিন্তু এতটা সময় লাগছে কেন পাকিস্তানের যে জবাবটা দেওয়ার? আপনার কাছে একটু জানতে চাই। আমার ব্যক্তিগত অনুভূতি হচ্ছে যে অতি সম্প্রতি যে রাশিয়া ইউক্রেন ওয়ার, তারপরে ইসরায়েল ওয়ার, যে ফ্রন্টগুলো আমরা দেখতে পাচ্ছি, সেখানকার যে যুদ্ধ সংক্রান্ত যে অভিজ্ঞতা এবং তার নিরিখে অর্থনৈতিক ব্যবস্থার যে সুবিধা অসুবিধা দুই পক্ষেরই ক্ষেত্রে যে জায়গাটা প্রস্তুত হয়েছে, তার একটা হিসেব নিকেশের জায়গা ভারতবর্ষের এই মুহূর্তে ডিপ্লোম্যাটস যারা রয়েছেন বা আমাদের দেশীয় সুরক্ষার দায়িত্বে যারা রয়েছেন, তাদের বিবেচনাধীন বিষয়ের মধ্যে এটা পড়ছে বলে আমার মনে হয়। এবং একই সঙ্গে ভারতের অর্থনৈতিক ক্ষেত্রে যে উন্নতির যে পারদ যে জায়গায় পৌঁছেছে, সেখানে দাঁড়িয়ে যুদ্ধ, মানে আমি বলছি ফুল ফ্লেজ ওয়ারফেয়ার হলে সেখানে অর্থনীতি কিছুটা গ্রাফ নামবেই, এটা যুক্তিতর্কের মানে অবকাশ রাখে না। আবার এটাও সত্য, যেখান থেকে দাঁড়িয়ে বিভিন্ন ক্ষেত্রে ভারত বিশ্বের যে প্রভাবশালী বা শক্তিশালী দেশগুলো মধ্যে অন্যতম হয়ে ওঠার যে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছে, সেখানে দাঁড়িয়ে আমরা যারা আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র এবং শিক্ষক, তারা আমরা মনে করি একটা বিষয় বাস্তববাদী রাজনীতির ক্ষেত্রে অতি প্রয়োজন। সেটা হচ্ছে আমি যে বিশ্বের অন্যতম দাদা হতে চলেছি, সেই দাদা হতে যাওয়ার জন্য মাঝে মাঝে দাদাগিরির দেখানোর প্রয়োজনের জন্যই বলা যায় যে যুদ্ধাস্ত্রের যে প্রয়োগ, সেটা হয়। কারণ মনে রাখতে হবে, একটা খুব সুপরিচিত প্রবাদ আছে যে গায়ে মানে না আপনি মোড়ল। অর্থাৎ কিছু ক্ষেত্রে নইলে মনে হবে ফাঁকা বুলি বা ওই ফাঁকা কলসির আওয়াজ বেশি। এই যে অবস্থান, এই অবস্থান থেকে মনে হয় সেই প্রত্যাঘাতের যে কথা আমরা শুনে আসছি, সেক্ষেত্রে যদি প্রপারলি সেই প্রত্যাঘাত, ইতিমধ্যে যে সিচুয়েশন, ভারত কিছু অংশে পুরোপুরি যুদ্ধে না নামলেও প্রত্যাঘাতের পর্ব থেকে যদি সরে আসে, শুধুমাত্র কূটনৈতিক অভিঘাত বা ডিপ্লোম্যাটিক জায়গা থেকেই শান্ত হয়, তাহলে কিন্তু বলা যায় যে যেটা ডাভাল বলেছেন তার ছোট্ট স্পিচের মধ্যে, যে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, এই অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, সেই জায়গা থেকে কিন্তু ভারতের যে বলা যায় যে গ্রাফ, যে গ্রহণীয়তার গ্রাফ, সেটা কিন্তু অনেকটা নামবে। এবং দক্ষিণ এশিয়া জুড়ে ভারতের যে প্রভাব প্রতিপত্তি, বিশেষত চায়নার সঙ্গে যে প্রতিযোগিতা, সেক্ষেত্রেও মনে রাখতে হবে যে ভারতের ক্ষমতার বিন্যাস নির্ভর করছে এই প্রত্যাঘাতের শক্তির ওপরে। এবং বহিঃশত্রু আমাদের এখানে ঢুকে প্রত্যাঘাত আমাদের এখানে আক্রমণ করছে, সেখানে আমরা তাদের অর্থনৈতিক ব্লকেট করছি শুধু, কিন্তু প্রত্যাঘাত করতে পারছি না। সেই কম্পালশনটা কিন্তু যত যুক্তি দেখানো হোক, আম জনতার কাছে দেশের অভ্যন্তরে বর্তমান সরকারের মান যেমন ক্ষুণ্ণ হবে, তেমনি বহির্বিশ্ব ভারতের কিন্তু মর্যাদা এখানে হানি হতে পারে বলে আমার বিশ্বাস। তাই প্রত্যাঘাত জরুরি, প্রত্যাঘাত সময়ের
যোগাযোগ সোমেনবাবু, সোমেনবাবু শোনা যাচ্ছে? সোমেনবাবু, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সোমেনবাবুর সঙ্গে। একটু প্রিয়ন্তীদির কাছে শুনতে চাই। প্রিয়ন্তীদি, বলা চলে গত 22শে এপ্রিল যে হামলা, প্রধানমন্ত্রী তড়িঘড়ি সৌদি আরব থেকে দেশে ফেরত আসা, স্বরাষ্ট্রমন্ত্রী ছুটে গিয়েছিলেন এই জম্মু কাশ্মীরে, এবং বলা যেতে পারে তারপরেই কিন্তু প্রধানমন্ত্রী বলেছিলেন কাউকে রেয়াত করা হবে না। বিরোধীরাও সমর্থন জানায়, পূর্ণ সমর্থন জানিয়েছে, এমনকি প্রধানমন্ত্রী 3 বাহিনীকেও রীতিমতো স্বাধীনতা দিয়েছে, পূর্ণ স্বাধীনতা। কিন্তু তাহলে কিসের জন্য অপেক্ষা করছে আপাতত? নমস্কার। দেখুন, আপনি যে কথাটি বলেছেন এবং আমার বিগত বক্তা সোমেনদা যে কথাটি বললেন, আমি একটু রিলেট করে বলি। সেটা হচ্ছে যে কখনো কখনো না সময় পড়ে নিজের ক্ষমতাকে দেখানোর, যে আমি ঠিক কতটা গুছিয়ে আনতে পারলাম বা আমার কাছে কতটা শক্তি আছে সেটা দেখানো। আমি মনে করি যে আমরা ছোটবেলায় বইয়ে পড়েছি যে রাজায় রাজায় যুদ্ধ হতো, সৈন্যদের তরোয়াল দিয়ে নামিয়ে দেওয়া হতো, যে কার কত ক্ষমতা সেটাও দেখানো হতো। একদিকে সেই সময় কিন্তু তরোয়াল নিয়ে যুদ্ধ হতো, কূটনৈতিক বুদ্ধি বা অর্থনৈতিক ভাবে কতটা পরাস্ত করা হতো সেটা আমাদের দেখানো হয়নি। আমরা বারবার পড়ে এসেছি রাজায় রাজায় যুদ্ধ হতো ক্ষমতা দখলের জন্য, এবং সেটা তলোয়ার দিয়ে হতো। এবং আজকেরকার দিনে দাঁড়িয়েও যুদ্ধ সরাসরি অস্ত্র নিয়ে নামার প্রয়োজন পড়ে না, কিন্তু যুদ্ধ চাইলেই করা যায়। পাকিস্তানের মতন একটা দেশের সাথে যুদ্ধ করতে ভারতের সময় লাগে? যে কোনো মুহূর্তে ভারত যুদ্ধ ঘোষণা করতে পারে পাকিস্তানের কোনো মন্তব্য ছাড়া, পাকিস্তানের কোনো রকম কোনো এগিয়ে আসা ছাড়াও। কিন্তু আমার কথা হচ্ছে যে যুদ্ধ করতেও আমি এই কথাটা বারবার বলি যে যে কোনো কিছু করতে যাওয়ার আগে সময় দরকার হয়। কিন্তু আমরা দেখছি ভারতীয় সেনা কোনো রকম ভাবে বসে নেই। আমরা যেদিন পেহেলগামের অ্যাটাক হয়েছিল তার দুদিন পরের থেকে আমরা দেখা শুরু করেছি যে কিভাবে, আপনারা মিডিয়াতে দেখাচ্ছেন, কিভাবে নৌসেনা তার প্রস্তুতি নিয়ে এগিয়ে আছে, বায়ুসেনা তার প্রস্তুতি নিয়েছে। আমরা দেখেছি বিগত দিন, গতকাল রাতে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেট, রাফাল, IF-32, IF জগার জেট, IF রাফাল, সমস্ত এয়ার পাওয়ার নিয়ে কিন্তু নেমে পড়েছে ভারতীয় বায়ুসেনা। এবং আজকে যুদ্ধ করার পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ যেখানে দাঁড়িয়ে পাকিস্তান তার সীমা লঙ্ঘন করে ভারতে ঢুকে তার ক্ষমতা বা তার শক্তি প্রয়োগ করে যাচ্ছে সন্ত্রাসবাদী জঙ্গিদের দ্বারা, সেখানে দাঁড়িয়ে যুদ্ধ করার প্রয়োজন অবশ্যই আছে। এবং সোমেনদা যেটা বললেন যে এর জবাব দিতে হবে, হ্যাঁ অবশ্যই জবাব দেওয়া হবে, জবাব দেওয়ার প্রস্তুতি চলছে। কিন্তু গায়ে মোড়েন মানে না আপনি মোড়ল যে শব্দটা নেওয়া হয়েছে, সেখানে দাঁড়িয়ে বলবো যে পাকিস্তানের সাথে কংগ্রেসের যে একটা মিষ্টি বন্ধুত্ব, কোথাও জানি উনি সেই জায়গাটা রিলেট করে গেলেন। মানে একটা শব্দ আজকে বিজেপির মুখপাত্র সেন্ট্রালের আমাদের সম্বিত পাত্রদা উল্লেখ করেছেন যে কংগ্রেসকে এক কথায় এই মুহূর্তে পাকিস্তান ইন্ডিয়ার যে সংঘর্ষ বা যুদ্ধ পরিস্থিতি, তার মধ্যে দাঁড়িয়ে কংগ্রেসকে একটি শব্দ দিয়ে আমি ব্যাখ্যা করব বা ওনার ওই শব্দটার সাথে আমি রিলেট করব, সেটা হচ্ছে যে কংগ্রেসকে বেসিক্যালি CWC বলা হয়। CWC মিনস কংগ্রেস ওয়ার্কিং কমিটি, তাই তো? কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বলতে বাধ্য হচ্ছি PWC মিনস পাকিস্তান ওয়ার্কিং কমিটি। কারণ কংগ্রেস তার অফিসিয়াল পেজ থেকে শুরু করে এবং তার বিভিন্ন মন্তব্য, এবং কংগ্রেসের যেসব কার্যকর্তারা পাড়ায় পাড়ায় চায়ের দোকানে, রেল স্টেশনে বসছে, তাদের সবসময় একই মন্তব্য, তারা যে মোদি কি করছে, এখনো কেন যুদ্ধে নামছে না, তাদের একটাই মানে রাজনৈতিক আক্রমণ ছাড়া তারা আর কিছু বোঝে না। তারা ভারতের অংশীদার নয়, তারা ভারতের অংশীদার নয়, তারা ভারতের সরকার চালায়নি, বা তারা ভারতীয় নাগরিকদের হয়ে এখন আর কাজ করে না। সেরকম বার্তা কেন তারা দেবে? তারা ভারতের পাশে নেই। তাই আমি বলতে বাধ্য হচ্ছি, সর্বদলীয় বৈঠকে তো সমর্থন তো জানিয়ে এসেছিলেন। একদম 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 সর্বদলীয় বৈঠকে যারা সমর্থন জানিয়ে এসছে তারাই পার্টিগতভাবে বিভিন্ন লোকাল স্তরে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রকমের মন্তব্য ছুড়ে দিচ্ছে এবং ভারতীয় নাগরিকদেরকে বেসিক্যালি বিভ্রান্ত করার চেষ্টা করছে। কোথাও জানি পাকিস্তানকে অক্সিজেন যোগান দিচ্ছে। আমি মনে করি এটাকে পাকিস্তানকে অক্সিজেন যোগাতে, এবং কংগ্রেসের এটা অভ্যাস। বিগত দিনে আমরা বহু ঘটনা থেকে দেখেছি যে কংগ্রেস পাকিস্তানকে দেশের মধ্যে থেকে, দেশের খেয়ে, দেশের পরে, দেশের জনগণের সাথে থেকে পাকিস্তানকে অক্সিজেন যোগায়। এটা কংগ্রেসের অভ্যাস। এবং সোমেনদা যে কথাটি বলেন সেই কথাটা আমি বলবো, সোমেনদা কোথাও জানি এইসব মন্তব্য করে পাকিস্তানের অক্সিজেন যোগাচ্ছেন।
আবার উনিই বলছেন একই স্বরে, মানে টক ঝাল মিষ্টি একই কথা, আমি যেটা বলি যে একই স্বরে উনি বলছেন এর যোগ্য জবাব দেওয়া উচিত। যা হোক, ভারত বা যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত, কারণ সেনা অলরেডি, সেনা ডেপ্লয়মেন্ট হয়ে গেছে সব জায়গায়। পাকিস্তান বর্ডার গুলো, যেগুলো ভারত পাকিস্তানের বর্ডার আছে, সেগুলো সিল করা হয়েছে। বিভিন্ন রাফাল থেকে শুরু করে বিভিন্ন বায়ুসেনাদের যে এয়ার জেট গুলো থাকে, সেগুলো নেমে পড়েছে। তো যোগ্য জবাব সময় দেওয়া হবে। আর শুধু এটা নয়, ভারত শুধু অস্ত্রের মাধ্যমে জবাব দিচ্ছে না, অর্থনৈতিক ভাবে ভারত জবাব দিচ্ছে। কারণ বাণিজ্যগত ভাবে পাকিস্তানের সাথে ভারতবর্ষের যে যাতায়াতগুলো বা যে চুক্তিগুলো ছিল, সেগুলো অলরেডি সমস্ত চুক্তিকে ক্যান্সেল করা হয়েছে, সমস্ত চুক্তিকে স্থগিত করা হয়েছে। এবং ভারতের যে বাণিজ্য ডক বলা হয়, আমরা ডক মিন্স বুঝতে পারছেন তো, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক ঠিক ঠিক। তা এই মুহূর্তে আরেকটা জিনিস সামনে আসছে, যেটা বলা যেতে পারে বাংলাদেশ দিক থেকে, বা আজকেই বারবার করে খবর আসছে, গোয়েন্দা সূত্রে বারবার বেরিয়েছে যে হয়তো বাংলাদেশ সীমান্তকেও ব্যবহার করতে পারে পাকিস্তান জঙ্গিরা। রীতিমতো বিএসএফ সেনাবাহিনীর সঙ্গে আরপিএফকেও সজাগ করা হয়েছে। প্রিয়ন্তীদি। একদম একদম একদম। আসলে এই কথা নতুন কিছু নয়, বাংলাদেশের পুরনো বাপ বলা হয় পাকিস্তানকে, কিন্তু আসলে পাকিস্তান বাংলাদেশের কোনো কাজেই আসে না। বাংলাদেশ যে পুরোপুরি ভাবে ভারতের উপর নির্ভরশীল, সেটা যদি ভারত হাত গুটিয়ে নেয়, তবে বাংলাদেশ বুঝতে পারবে যে বাংলাদেশের পরিস্থিতি কি। আসলে বাংলাদেশ এই যদি এই কাজে সহযোগিতা করে থাকে, তাহলে বাংলাদেশ শেষ হয়ে যাবে, এটুকু বলতে পারি, বাংলাদেশ শেষ হয়ে যাবে। কারণ বাংলাদেশ কোনো রকম ভাবে পাকিস্তান কোনোভাবে ডিপেন্ডেন্ট নয় পাকিস্তানের উপর, বাংলাদেশ সম্পূর্ণভাবে ভারতের উপর ডিপেন্ডেন্ট, সম্পূর্ণভাবে। যদি এই সহযোগিতা বাংলাদেশ করে থাকে, চরম ভুল করবে বাংলাদেশ, চরম ভুল করবে। কারণ মোদী এবং ভারতের সহায়তায় বাংলাদেশ আজকে দাঁড়িয়ে আছে। কারণ বিগত দিনেও যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছিল, বিগত দিনেও যে বাংলাদেশের সরকার ফেলে দেওয়া থেকে শুরু করে যে জঙ্গি মাওবাদী কার্যকলাপ শুরু হয়ে গেছিল বাংলাদেশের বুকে, সেটা কোনোভাবে আন্তর্জাতিক পর্যায়ে মোদী থেকে শুরু করে যাদের যাতায়াত এবং আন্তর্জাতিক কিছু ডিসিশনের জন্য অনেকটা শান্ত করা গেছে, সেটা যদি মোদীজির হস্তক্ষেপ না থাকতো বা ভারতবর্ষের হস্তক্ষেপ না থাকতো, তাহলে আজকে বাংলাদেশকে দেখা যেত না, বাংলাদেশ চিরতরে শেষ হয়ে যেত। অলরেডি বাংলাদেশ শেষ হয়ে গেছে, আর কি বলবো বাংলাদেশ নিয়ে। বাংলাদেশ কোথায় শান্ত যে 5ই আগস্ট শেখ হাসিনা পতনের পর বলা যেতে পারে জঙ্গি তৎপরতা ব্যাপক বেড়েছে। আর ভারতে যে জঙ্গিরা গ্রেপ্তার হয়েছেন কিছুদিন আগেও বলা হয়, প্রত্যেক জঙ্গির তো যোগ সেই বাংলাদেশি। একটু সোমেনবাবুর কাছে আসি। সোমেনবাবু, বাংলাদেশি বিশেষ করে ভারতবর্ষের সীমানা যদি বলি, পাকিস্তানের সঙ্গে বিবাদ তো রয়েছে দশকের পর দশক ধরে, চীনও রয়েছে, বাংলাদেশও রয়েছে। এই তিন, অর্থাৎ যদি ভারতবর্ষ যদি পাকিস্তানের বিরুদ্ধে যায়, অল আউট অ্যাটাকে যায়, তাহলে এই দিক থেকে কোনো কি সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে পাকিস্তান বা বাংলাদেশ? দেখুন, বাংলাদেশ জন্মানোর সময় তাদের যে স্পিরিটটা ছিল ন্যাশনালিজমে, জাতীয়তাবাদে, যে মাতৃভাষা কেন্দ্রিকতার মধ্য দিয়ে এক ভিন্নতর জাতীয়তাবাদ, কিন্তু কালক্ষেপের মধ্য দিয়ে সেই যে জাতীয়তাবাদের স্পিরিটটা কিন্তু বাংলাদেশে আজ প্রায় অপসৃত বা প্রায় মুছে যাওয়ার ক্ষেত্রে, এবং তাকে বলা হয় ধর্মীয় উন্মাদনা, ধর্মীয় যে মৌলবাদ, এটা কিন্তু বাংলাদেশে বাস করেছে। এবং বাস্তব পরিস্থিতিকে অনেক মিডিয়া বলুন বা অনেক ক্ষেত্রে বিশেষ বিশেষ ব্যক্তি বলুন, যারা বুদ্ধিজীবী হিসাবে সুপ্রতিষ্ঠিত, তারা অনেক ক্ষেত্রেই সেকুলারিজমের ভণ্ডামির মুখোশ টেনে সেটাকে আড়াল করতে চাইছে এক অদ্ভুত বাঙালি জাতীয়তাবাদের আবেগকে সামনে রেখে। কিন্তু বাস্তব ঘটনাগুলোকে আমাদের সরিয়ে রেখে এই যে বলা হয় যে বাঙালি আনার একটা আবেগ টানা, তার কোনো যৌক্তিকতা এখন নেই। কারণ মনে রাখতে হবে, ভারতীয় বাঙালি আর বাংলাদেশি বাঙালি দুটোর মধ্যে কিন্তু বিরাট তফাৎ ঘটে গেছে। সাহিত্যে, চলনে, বলনে, কথনে, ধর্মে, যেটা পুরোপুরি একটা আলাদা। যেমন স্পেনীয় ভাষা লাতিন আমেরিকার বহু দেশের ভাষা, কিন্তু তাই বলে কি আমরা সেই আলাদা যে দেশগুলো আছে তাদের যে সার্বভৌমিকতা, তাদের যে ন্যাশনালিজম, ন্যাশনাল স্পিরিট, তাদেরকে এক করতে পারি? এমন ভাবে আমাদের পশ্চিমবঙ্গে এমন কিছু ভাবাবেগ যে তুলে দেওয়া হচ্ছে, যেমন বাঙালি জাতীয়ত্ব, সেটা 71-এ যেটা ছিল তার সঙ্গে আজকে
2025-এর যে ভারতবর্ষ, সেখানে মনে রাখতে হবে যে তা পুরোপুরি বদলে গেছে। কারণ ভারতীয় বাঙালি মানে সেই ভারতীয়ত্বের বীজ তার মধ্যে বপন করা আছে 5,000 বছরের, যে বলা হয় ইন্ডিয়ানাইজেশন বা ভারতীয়ত্বের যে সভ্যতা সংস্কৃতি, তাকে ধারণ করার মধ্য দিয়ে। যেখানে আমরা ধর্ম বলতে বুঝি ধৃ ধাতুর প্রত্যয় বা ধারণ করা, যেখানে আমরা ধর্ম বলতে কিছু উপাচার বুঝি না, কিন্তু এই যে উদার উদার ব্যাপ্তি, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশ সরাসরি আজ ইসলামিক স্টেটের দিকে চলে যাচ্ছে। এবং আমরা যদি পৃথিবীর ইতিহাসে তাকাই, সেখানে দেখব এখন মনে হয় প্রায় 57টি ইসলামিক কান্ট্রি পৃথিবীতে বিরাজ করছে। সে জায়গায় কোন জায়গায় দেখবেন না গণতান্ত্রিক বাতাবরণ আছে। অর্থাৎ গণতন্ত্রের সুযোগ নিয়ে আমার পার্শ্ববর্তী দেশ সে আমাকে ব্যবহার করবে, আর বৃহত্তম গণতন্ত্রকে আমরা সামনে রেখে এগোচ্ছি, মানবাধিকারকে সামনে রেখে আমরা এগোচ্ছি, কিন্তু সুযোগ নেবে, অপব্যবহার করবে, সেটা মনে হয় আমাদের দুর্বলতার একটা দিককে উন্মোচন করে। তাই ভারতীয় যে রাষ্ট্র ব্যবস্থা, সেখানে দাঁড়িয়ে কখনো কখনো তার বিদেশ নীতির ক্ষেত্রে হয়ে পড়ে যে দৃঢ় এবং সংঘবদ্ধভাবে তার শক্তি প্রদর্শনের। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাদেশকেও উচিত শিক্ষা দেওয়ার সুযোগ বোধহয় এখন এসেছে। সেই জায়গা থেকে আমি যেটা বারবার চ্যানেলে বলে থাকি যে কর্পোরেট লবির থেকেও প্রয়োজন দেশাত্মবোধের, সার্বভৌমিকতার স্বার্থ। সেখানে কর্পোরেট বাণিজ্য স্বার্থ থেকেও অধিক গুরুত্বপূর্ণ যে ভারতীয় জাতীয়ত্বের স্বার্থ। সেখান থেকে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার। ঠিক, একদমই। প্রিয়ন্তীদি, একটা জিনিস জানতে চাই যে আমাদের ইন্টেলিজেন্স যদি বলি চলি, গত 5ই আগস্ট শেখ হাসিনার যে পতন হলো এবং তারপরে বিশেষ করে কোটা বিরোধী আন্দোলন এবং গণ অভ্যুত্থান, শেখ হাসিনার পতন গেল। মায়ানমারে আমরা যদি বলি, মায়ানমারে জুন্টা সরকার তো রয়েছে ভারত বিরোধী, এবং মালদ্বীপে যে জুন্টা সরকার যে রয়েছে, মালদ্বীপে যে মাইজু সরকার রয়েছে, সেই মাইজু সরকার কিন্তু কঠোর ভারত বিরোধী, এবং সেখানে ভারত বিরোধী আওয়াজ তুলে কিন্তু ক্ষমতায় এসেছিল মাইজু। এবং এই যে দেশগুলোতে আমরা যদি বলি বাংলাদেশ, যে ভারত বিরোধী যে তৎপরতা এতটা বেড়েছে, বা আমাদের এই পেহেলগাঁওতে যে হামলা, কোথাও কি ইন্টেলিজেন্সের মধ্যে কি কোথাও ব্যর্থতা সামনে আসছে? না, ইন্টেলিজেন্স নিয়ে এই মুহূর্তে অনেক এপিসোড অনেক কিছু হয়ে গেছে। ইন্টেলিজেন্স নিয়ে বারবার প্রশ্ন তোলা হচ্ছে, যারা দেশের মধ্যে থেকে যারা সেনাদের উপর ভরসা করতে পারে না, তারাই আবার যুদ্ধ ঘোষণা করে দিতে পারে। এই একই বিষয় সব, মানে এটা হচ্ছে রাজনীতি করবার জন্য, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের মন্তব্য করা হয়। আসলে তারাও জানে না ইন্টেলিজেন্স ফেলিওরটা কতটা পরিমাণে হয়েছে কি হয়নি। শুধুমাত্র উস্কে দেওয়া হয় বা এই শব্দগুলোকে, এই টার্মস গুলোকে সমাজে ছড়িয়ে দেওয়া হয় মানুষের মধ্যে, আমি মনে করি। কারণ আমরা বিগত দিনে বহুবার দেখেছি বহু রাজনৈতিক দল অন্যান্য রাজনৈতিক দলের প্রতি প্রতিশোধ নেবার জন্য এই ধরনের শব্দকে ব্যবহার করে মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করে। প্রথম কথা। দ্বিতীয় কথা, বাংলাদেশ, মালয়েশিয়া তারা যদি কট্টর পরিমাণে ভারত বিরোধী হয়ে থাকে বা হয়ও, হ্যাঁ একদম তাই, কিন্তু এক্ষেত্রে ভারতের কিছু যায় আসে না। কারণ আন্তর্জাতিক পর্যায়ে ভারত অনেক এগিয়ে গেছে, এবং অর্থনৈতিক দিক থেকে শুধু নয়, সামরিক দিক থেকে, সব দিক থেকে ভারত অনেক এগিয়ে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ বা মালয়েশিয়ার সমর্থনের গুরুত্ব কতটা রাখে আমার এটা নিয়ে সন্দেহ আছে। কারণ ভারতের পাশে আরো অনেক বড় বড় অর্থশালী দেশ রয়েছে, যাদের সমর্থন আমরা আগামী দিনে পেতেও পারি। এবং সেক্ষেত্রে কট্টর ভারত বিরোধী বাংলাদেশ, এদের জন্য কিছু যায় আসে না, কারণ তাদের অর্থনৈতিক বলে কিছু নেই। তারা এখনো উন্নয়নশীল, মানে উন্নয়ন পর্যায়ে যাচ্ছে বা উন্নয়ন হতে পারে এরকম দেশে রয়েছে। এবং যে যে দেশে ইসলামাবাদ রয়েছে, তারা মনে করি আগামী দিনে আন্তর্জাতিক পর্যায়ে যেতে পারবে বলে আমার মনে হয় না। কারণ তারা ওই দিন শেষে একগুচ্ছ দাড়ি আর লুঙ্গি ছাড়া কিছু বোঝে না। তারা চাইলে 100 রিক্সা নিয়ে এসে কলকাতায় দখল করবে, এই ধরনের কাজ ছাড়া তারা আর কিছু করতে পারে না। সো এটা নিয়ে আমার আর বিশেষ কিছু বলবার নেই। তবে হ্যাঁ, ভারত যেভাবে প্রস্তুতি নিয়েছে,
তাতে মনে হয় পাকিস্তান যুদ্ধের দিকে কতটা এগোবে সেটাও ভাবার বিষয় আছে। পাকিস্তান অলরেডি পিছুপা হতে শুরু করেছে, কারণ তারা যেভাবে তাদের পতাকা খুলে নিচ্ছে, তারা যেভাবে তাদের অ্যাম্বাসি গুলো বন্ধ করে দিচ্ছে, বা যেভাবে সেনারা তারা পালিয়ে চলে যাচ্ছে রীতিমতো, সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় না পাকিস্তান ভারতের সাথে যুদ্ধ করার দুঃসাহস দেখাবে। দেখো, ফাঁকা আওয়াজ দিতে হয় সেক্ষেত্রে রাজনীতির জন্য হয়তো ইন্টারন্যাশনালি একটা কি বলে পরিস্থিতি তৈরি করবার জন্য একটা ফাঁকা আওয়াজ দিয়ে যাচ্ছে যে ভারতের সাথে যুদ্ধে নামবে এরকম, কিন্তু আদতে কতটা তারা এগোবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ যেভাবে সেনারা পালিয়ে চলে যাচ্ছে, তাতে আমার সন্দেহ আছে যে পাকিস্তান ভারতের সাথে আদতে যুদ্ধে আসবে কিনা। সেখানে বাংলাদেশ তো রইলো অনেক পরে। একটু বলি, গত কয়েকদিন যদি বলি, কোচবিহারে কিন্তু বেশ কয়েকজনকে কিডন্যাপ করেছে এই বাংলাদেশের মানুষই, কিন্তু বাংলাদেশের জনগণই তুলে নিয়ে গেছে, পরে বিএসএফ এবং বিজেপি বৈঠক করে তাদের ছাড়িয়ে আনা হয়েছে। একটু যদি আপনার কাছে উত্তর নেব, একটু রতনবালা আমাদের সঙ্গে এসছেন, কংগ্রেস নেতা রতনবালা। রতনবাবু, আপনাকে স্বাগত জানাই, বলুন প্রিয়ন্তীদি বলুন। হ্যাঁ, শুধু আমি বলবো কোচবিহার নয়, আমাদের একটু লক্ষ্য করলে দেখা যাবে আমাদের আরো বিভিন্ন জেলাতে এইসব জঙ্গি বা সন্ত্রাসবাদীরা বিভিন্ন সংগঠন করে আছে, বিভিন্ন জায়গায় স্লিপার সেলের মতন কাজ করছে। আমরা বিগত দিনে দেখেছি যে এই পশ্চিমবঙ্গ পুলিশের নাকের ডগা থেকে এসে আসাম পুলিশ এসে মুর্শিদাবাদ থেকে সেই লস্করি তৈবা গ্রুপের সদস্যদের তুলে নিয়ে গেছে, সেই সন্ত্রাসবাদী জঙ্গিদের তুলে নিয়ে গেছে, এবং বিভিন্ন সময় আরো বিভিন্ন জায়গা থেকে তোলা হয়েছে। আমি গতকাল একটি ইউটিউবে ভিডিও দেখছিলাম যে উত্তর 24 পরগনার বিরাটি থেকে একজন পাকিস্তানি নাগরিক কিংবা সে এরকম বিভিন্ন কার্যকলাপের সাথে যুক্ত আছে, তাকে পুলিশ ধরেছে। তো আমার মনে হয় ভারতীয় সেনা সহ এই পশ্চিমবঙ্গ পুলিশের আরেকটু অ্যালার্ট হওয়া দরকার, আর একটু সচেতন হওয়া দরকার যে আমাদের বিভিন্ন জেলাতে এখনো এরকম বিভিন্ন জঙ্গি বা সন্ত্রাসবাদী সংগঠনের লোকজন এখনো গা ঢাকা দিয়ে আছে। একটু একটু খোঁজ নিলে হয়তো জানা যাবে যে কোথায় আছে। বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ 24 পরগনা, আমাদের এই জেলাগুলোতে রয়েছে। আরো বর্ডার সংলগ্ন এলাকায় যেমন বনগাঁ থেকে শুরু করে নদিয়া, কোচবিহার, এইসব জেলাগুলোকে আরেকটু নজরদারি বাড়াতে হবে। এবং আরো 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 বেশ কিছু জায়গায়, জানি না মিডিয়ার কাছে কতটা খবর আছে, তবে আরো বেশ কিছু জায়গায় বিভিন্ন রকম ভাবে ইসলামী যে কার্যকলাপ সেটা অনেক বেড়ে গেছে। আমার মনে হয় এই মুহূর্তে সচেতন হওয়ার দরকার আছে ভারতীয় সেনার পাশাপাশি বিভিন্ন স্টেট পুলিশের, বিশেষ করে পশ্চিমবঙ্গ পুলিশের আরো সচেতন হওয়া দরকার আছে, কারণ পশ্চিমবঙ্গে ইসলামাবাদের বাড়বাড়ন্ত অনেক বেশি বেড়েছে। ঠিক ঠিক। রতনবাবু, আপনার কাছে একটু আসি, বিশেষ করে এই যে তৎপরতা চলছে সেনাবাহিনীর, বাংলাদেশ কিছুদিন চুপচাপ ছিল, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে, যেখানে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন বাংলাদেশের ক্ষেত্রে যাবতীয় সিদ্ধান্ত নেবেন নরেন্দ্র মোদী। এবং ইদানিং যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি, তখন বাংলাদেশেও কিন্তু আওয়াজ তোলা শুরু করেছে। প্রাক্তন সেনাকর্তা বলছেন যে ভারত যদি পাকিস্তানে আক্রমণ করে, তারা 7 সিস্টার্স দখল করে নেবে। বাংলাদেশে এই বাড়বাড়ন্তটা হঠাৎ করে কেন, রতনবাবু? দেখুন, প্রথমে আপনাদের একটু দেরি হয়ে গেল, হ্যাঁ, আসতে তার জন্য ক্ষমা পাচ্ছি। বলি, রবীন্দ্রনাথের একটা কথা, তিনি বলেছেন, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস, বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যায়, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। তো আজকে যেভাবে চারিদিকে যে বিষাক্ত বায়ু, গোটা ভারতবর্ষের যে কূটনৈতিক বলুন আর যাই বলুন, দীর্ঘদিন ধরে কিন্তু এই বাংলাদেশে একটা অস্থিরতার পরিবেশ সৃষ্টি হয়েছিল। তারা কিন্তু তখন আমরা দেখতে পেয়েছি যে যেখানে ৭১-এর পর বাংলাদেশ হওয়ার পর পাকিস্তানের কোন জাহাজ তাদের বন্দরে গিয়ে উপস্থিত হলো, এবং পাকিস্তানের কিছু নেতা মন্ত্রীরা বাংলাদেশে যাতায়াত শুরু করলো। এখানে বাংলাদেশ বলতে চলো আমরা হারিয়ে যাওয়া ভাইকে ফিরে পেলাম। তো এটা স্বাভাবিক সত্যজিৎ বাবু, যে যেই সরকারটা বাংলাদেশে চলছে সেটা একটা মৌলবাদী সরকার চলছে। তার পাশাপাশি যখন পাকিস্তান আমাদের শত্রু, বাংলাদেশে যেই সরকার চলছে সেই সরকারটা একটা নির্বাচিত সরকার না, তা কিন্তু সেনা অভ্যুত্থানের মাধ্যমে উঠে এসছে, এবং তারা কিন্তু গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে তারা ক্ষমতা এসছে। তারা কিন্তু তখনই সেনা অভ্যুত্থান না, গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান, হ্যাঁ, যারা ক্ষমতায় এসছে, হ্যাঁ, যারা ক্ষমতায় এসছে, সত্যজিৎ বাবু দেখুন, ক্ষমতায় আসার পর জঙ্গিদেরকে ছেড়ে দিয়েছে,
জঙ্গিদেরকে ছেড়ে দেওয়ার ফলে তারা কিন্তু প্রকাশ্যে কিন্তু তারা ভারত বিরোধী কিন্তু কথাবার্তা শুরু করে দিয়েছিল। এর আগে তারা বলেছিল কলকাতা দখল করে নেবে অমুক তমুক খানটা, কিন্তু তারা যখন হারিয়ে যাওয়া ভাইকে পেয়েছে পাকিস্তান, আজ পাকিস্তান যে নক্কারজনক ঘটনা ঘটালো কাশ্মীরে, আমরা তার বিরুদ্ধে যখন লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছি, তখন কিন্তু পাশ থেকে কিন্তু বাংলাদেশ এই ধরনের কথা বলবে, এটা স্বাভাবিক। কারণ বাংলাদেশে যে সরকারটা চলছে সেই সরকারটাও কিন্তু ভারত বিরোধী সরকার চলছে। আজকে তাই শত্রু মিত্র এখন দুই বন্ধু এক হচ্ছে। আমরা মনে করি আমাদের যে সরকার আছে এবং আমাদের ভারতবর্ষের এটুকু ক্ষমতা আছে যে বাংলাদেশি বলুন আর পাকিস্তানি বলুন, তাদেরকে মোক্ষম জবাব দেওয়ার মতো ক্ষমতা আমাদের আছে। এবং আমরা আশা করি আমাদের সরকার খুব তাড়াতাড়ি সেই পদক্ষেপ নিচ্ছে। যদিও মনে হতে পারে যে হয়তো কিছুদিন সময়, দেখুন একটা সেনা যখন আক্রমণ করবে একটা কোনো দেশের পিছনে, তার একটা রণকৌশল থাকে, তার কৌশলগত দিক থাকে। আমাদের নেতা রাহুল গান্ধী কি বলেছে সত্যিবাবু, আপনি বললেন একটু আগে, রাহুল গান্ধী কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে আমরা ভারত সরকারের সাথে একদম কোনো রকম কোনো কম্প্রোমাইজ নাই, কোনো কিছু নাই, আমরা কিন্তু ভারত সরকারের সাথে আছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা আছি এবং ভারতবর্ষের সেনাদের সাথে আমরা আছি। এবং আমাদের বিশ্বাস যে ভারতীয় সেনারা এই পাকিস্তানকে এবং বাংলাদেশকে জবাব দেওয়ার মতো ক্ষমতা রাখে। এর আগে আমরা অনেকবার দিয়েছি, তাই আশা করব যে এখানে কোন রকম বিতর্ক নয় সত্যেন্দ্র। আর ম্যাডাম যেটা বলছিলেন যে মানে বিভিন্ন ভাবে যে লুঙ্গি পরা বা অমুক পরা তমুক পরা, দেখুন লুঙ্গি পরা মানুষ আমাদের ভারতবর্ষে প্রচুর আছে। আপনি লুঙ্গি একটা পোশাক, তাকে নিয়ে আপনি এরকম কথা বলতে পারেন না। লুঙ্গি পরলাম মানে যে একটা মানে দেশ বিরোধী হয়ে গেলাম, এই জিনিসগুলো কিন্তু ঠিক না সত্যেন্দ্র। কারণ আমরা একসাথে বসবাস করি, আমরা ধর্ম নিরপেক্ষ দেশ, এখানে সবাই আমরা মিলেমিশে থাকতে চাই। তাতে যদি আমিও লুঙ্গি পরি তাহলে আমি কি ভারত বিরোধী হয়ে গেলাম? তাই আমি বলবো ম্যাডাম, পোশাক আশাক করতে পারে মানুষ, কে বড় দাড়ি রাখলো তার মানে সে আমি এই কথাটা বলেছি, আমি বলতে পারেন না। আচ্ছা যাই হোক, এবার পরের প্রশ্ন আসি সত্যেন বাবু। আমরা আমাদের যে সমস্ত বাংলাদেশি লুঙ্গি পরাদের আমার এই কথাটা বলার একটি কারণ আছে, কারণ আমি একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে, একটি পোর্টাল চ্যানেল আপলোড করেছে, সেখানে দেখা যাচ্ছে যে পাকিস্তানি সেনারা পিওকে থেকে পালিয়ে যাচ্ছে এবং সেখানেই এই লুঙ্গি পাঞ্জাবি বা দাঁড়িয়ে মানুষকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে নাকি ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামবে। তাই আমি এই শব্দটিকে ব্যবহার করেছি, কারণ ওখানে সেই মানুষগুলো এই ধরনের পোশাক পরেছিলেন। আপনি যদি মাইন্ড করেন এটা, তাহলে আমি বলবো না, আপনি ভুল করছেন, কারণ যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তারা এই ধরনের পোশাক পরেই আছে। তারা ভারতীয় সেনার বিরুদ্ধে যুদ্ধে নামবে, তাদেরকে অস্ত্র ধরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তারা লুঙ্গি আর পাঞ্জাবি পরে আছে। না না ঠিক আছে, আপনি বলেছেন ঠিক আছে, ওই দেশের সম্বন্ধে বলেছেন ঠিক আছে, আপনিও তো একটা পোশাক পরে আছেন। হ্যাঁ, আমরা তো পোশাক আশাক নিয়ে কেন কথা বলবো? আপনি পোশাকের মিনিংটা এইভাবে নিতে পারেন না। আমি যেখানে পাকিস্তান নিয়ে মন্তব্য করেছি, আপনি পোশাকের মিনিংটা এইভাবে নিতে পারেন না। না না ঠিক আছে ঠিক আছে, আমরা বলতে চাচ্ছি যে আমরা আপনাদের সাথে আছি, আমরা আছি এবং আমরা ছিলাম, আমরা আছি, ভারত সরকারের সাথে আমরা সবসময় আছি। আমরা চাই লুঙ্গিকে আমি এত ছোট করতে পারি? যারা রেঞ্জ রোভার নিয়ে লুঙ্গি পরে দিল্লিতে এসে আন্দোলন করছে, আমরা লুঙ্গিকে এত ছোট করতে পারি? লুঙ্গি পরে রেঞ্জ রোভারে বসছে। যেভাবে উগ্রপন্থীরা, যারা আতঙ্কবাদীরা, তারা যেভাবে আক্রমণ করেছে আমাদেরকে, বেছে বেছে হিন্দুদেরকে নাম জিজ্ঞাসা করে একটা সাম্প্রদায়িক একটা হিংসা ছড়ানো, তার পিছনে যে কারণ ছিল যে ভারতবর্ষে একটা অস্থির পরিস্থিতি তৈরি হোক হিন্দু মুসলমানের মধ্যে, না হলে তারা বেছে বেছে হিন্দু কিনা মুসলমান করে করে। আচ্ছা সত্যেন বাবু বলুন তো, কয়েক সেকেন্ড আমি বলেছেন, আবার সোমেন বাবু বলুন। দেখুন আমরা কিন্তু সত্যি বাবু, এর আগে জম্মু কাশ্মীরে অনেক আতঙ্কবাদী হামলা হয়েছে, সেনাদের সাথে উগ্রপন্থীদের হামলা হয়েছে, কিন্তু এরকম কি দৃশ্য দেখা গেছে কোনোদিন বলুন তো সত্যেন বাবু? গোটা কাশ্মীরের মানুষ, আবাল বৃদ্ধ বনিতা সবাই রাজপথে নেমে এসে এই নক্কারজনক ঘটনার যেভাবে তীব্র প্রতিবাদ করেছে, এর আগে ভারতবর্ষে কিন্তু এরকম দৃশ্য দেখেনি। ঠিক, বেশ আমরা বলতে চাই ভারতবর্ষ বিভিন্ন পরিস্থিতি খারাপ হলে আমরা কিন্তু চাই এক, এবং আমরা কিন্তু দেশ বাঁচানোর কাজে
বলুন সোমেনবাবু। সোমেনবাবু, হ্যাঁ সোমেনবাবু। আমি একটি কথা বলতে চাই। আমার না এই বিভিন্ন পরিস্থিতিতে পাকিস্তান যখন আক্রমণ করে, এইসব পরিস্থিতিতে আমরা সবাই এক হয়ে যাই, আমার তখন খুব ভালো লাগে। কিন্তু আমার মনে একটি প্রশ্ন খুব জানতে ইচ্ছা করে, যে যখন এই বাংলাদেশ আর এই পাকিস্তান কেটে ভাগ করে দেওয়া হয়েছিল, ইসলাম করে দেওয়া হয়েছিল, সেই সময় ভারতবর্ষকে কেন ধর্মনিরপেক্ষ রাখা হয়েছিল? এই প্রশ্ন আপনাদের মনে জাগে না কেন বলুন তো? আজকে আমরা এক এর হয়ে উত্তর যাচ্ছি। নেব একটু সোমেনবাবুর কাছে, একটু উত্তর সোমেনবাবু। বেশ, রতনবাবু আসবো আপনার কাছে, রতনবাবু আসবো আপনার কাছে। হ্যাঁ সোমেনবাবু বলুন। প্রথমত আমি বলি যে এখানে দাঁড়িয়ে কংগ্রেসের মুখপাত্র হিসাবে প্রতিনিধিত্ব করছেন, তার উদ্দেশ্যে আমার বলা যে ইন্দিরা গান্ধী যখন মারা গেছিলেন তখন সেটাকে নিশ্চয় আমাদের প্রধানমন্ত্রী এক জাতীয় বিপর্যয় হিসাবেই আমরা মেনে নিয়েছিলাম। সেই সময় দাঁড়িয়ে আমরা ভুলিনি যে যে শিখ নিধনযোগ্য হয়েছিল সেখানে সেই প্রসঙ্গে মাননীয় পরবর্তী প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধী বলেছিলেন যে নদীর পাড়ের একটি বটগাছ পড়ে গেলে তা কিছু তো মাটি ধসে যাবেই। অর্থাৎ যে কোনো বড় বিপর্যয় ঘটলে তার একটা প্রত্যাঘাত কিন্তু স্বাভাবিকভাবেই নিউটনের থার্ড লর মতো কিছুটা হয়ই, কিন্তু সেটা আমাদের অনেক ক্ষেত্রেই স্বাভাবিকভাবে কাম্য নয়। দ্বিতীয়ত যে পয়েন্টের ওপর আমি হাইলাইট করব, সেটা একদিনের আলাপ আলোচনা থেকে বা গতি প্রকৃতি থেকে একটা জিনিস ভারত রাষ্ট্রের ক্ষেত্রে বা কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে, যেমন মেহবুবা মুফতির কন্যা যে স্টেটমেন্ট করছেন, সেখানে দাঁড়িয়ে বারবার উনি তুলে ধরছেন যে কাশ্মীরি বনাম রেস্ট অফ ইন্ডিয়া, এই যে বিভক্ততা বা দেশ হিংসা, সেটা কাশ্মীরিরা অনেকদিন ধরে সহ্য করছেন। কিন্তু উল্টো দিক দিয়ে আমি বলতে চাই যে কেন্দ্রীয় সরকার বা ভারতীয় মূল স্রোতে যারা আছেন, তা সেই মূল স্রোতের বাসীদের ক্ষেত্রেও বা বিশেষত কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রেও এটা একটা চরম সুযোগ এনে দিয়েছে, যেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম যে কাশ্মীরে বিনা রাজনৈতিক নেতৃত্বে, বিনা আমি বলবো কোনো নেতার প্রভোকেশনে, যাকে বলে সাধারণ মানুষ, এবং যাকে এক কথায় আমরা সোশ্যাল সায়েন্সে বলি যে অর্গানিক ভাবে তারা সংঘবদ্ধ হয়ে ভারতীয় মুসলিম, এবং এক্ষেত্রে ভারতীয় জাতিসত্তার অঙ্গ এইটা বলে তারা আজ রাজপথে কিন্তু এই ঘটনার ধিক্কার জানিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার বা যে ভারতীয়দের এক চরম সুযোগ যে এই জায়গাটায় কাশ্মীরকে মূল স্রোতে যে কিছু বিচ্যুতির জায়গা আছে, ব্ল্যাক স্পটের জায়গা আছে, তাদের লোকাল কিছু মানুষ এই ঘটনা ঘটতে দেওয়ার ক্ষেত্রে তারা প্রশ্রয় দিয়েছে, এটাও বাস্তব সত্য। আজ যখন দেখি ওখানকার মানুষ তারা বলছে বিভিন্ন সাক্ষাৎকারের জাতীয় চ্যানেলে যে আর পুলিশ দিয়ে নয়, মিলিটারি দিয়ে নয়, এইবার যদি কাশ্মীরে বাইরে থেকে আমাদের এখানে আক্রমণ হয়, কাশ্মীরি জনগণ তার প্রত্যাঘাত করবে। এই যে ভয়েস, এই ভয়েস কিন্তু আগে আমরা পাইনি। জম্মু কাশ্মীরে যে বন্ধ, এরকম স্বতঃস্ফূর্ত বন্ধ আমরা পাইনি। সুতরাং আমরা যেন কখনোই ভুল না করি যে আবারও যে ভারতীয়ত্ব, আমি বারবার যেটা জোর দিই, সেখানে দাঁড়িয়ে যেটা চেষ্টা করা হয়েছে দ্বিজাতি তত্ত্বের বীজ আবার ঘোষণা করে যে মুসলিম ধর্মকে ভারতীয় জাতীয়ত্ব থেকে আলাদা করে দেওয়ার যে প্রক্রিয়া পাকিস্তানের রাষ্ট্র চেষ্টা করছিলেন, সেখানে দাঁড়িয়ে প্রত্যুত্তরে কিন্তু ভারতীয় মুসলিম রাষ্ট্রবাদকে, জাতিসত্তাকে আগে গুরুত্ব, সেখানে দাঁড়িয়ে তারা ধর্মীয় মৌলবাদ অন্ধত্বের তারা বিরুদ্ধে। এই যে ভয়েস, এই ভয়েসটাকে কিন্তু বলা যায় এই সুযোগটাকে আমাদের গ্রহণ করতে হবে, এবং বারবার যেন আমরা সেই ভুল না করি যে মুসলিম মানেই তাকে পরীক্ষা দিতে হবে। একটু রতনবাবুর উত্তরটা নেই,
রতনবাবু, প্রিয়ন্তী দেবী বললেন ভারতবর্ষ যে ধর্ম নিরপেক্ষ যে কথাটা বললেন, বেশ বেশ আসবো আপনার। হ্যাঁ রতনবাবু, সেই উত্তরটা আপনার বকেয়া থেকে গেছে। হ্যাঁ হ্যাঁ, দেখুন ম্যাডাম যেটা ভালো প্রশ্ন করেছে যে যখন পাকিস্তান তৈরি হলো, ভারত বিচ্ছিন্ন হয়ে জাতির তত্ত্বের ভিত্তিতে, সোমেন বাবু আরো ভালো উত্তর দিতে পারতেন তখন কেন ভারতবর্ষ হিন্দুস্তান হলো কিন্তু হিন্দু রাষ্ট্র হলো না কেন, সেই প্রশ্ন ম্যাডাম করেছে। তখন যদি হিন্দু রাষ্ট্র হতো তাহলে ম্যাডামদের এতদিনের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়িত হতো। কিন্তু ম্যাডামের জানা উচিত যে ভারতবর্ষ একটা এমনই একটা দেশ যেখানে বহু ধর্মের, বহু ভাষার, বহু জাতির, বহু সম্প্রদায়ের মানুষের বসবাস। আজকে অনেক জায়গা আছে এরকম, সত্যজিৎ বাবু, পুরুষোত্তম রামকে যখন ভগবান মানা হয়, বিশেষ করে দেখবেন যারা হিন্দুস্তানি বা হিন্দি বলায়ের লোক, তারা যেভাবে রামকে ভগবান হিসেবে মানে, আমরা কিন্তু যারা বাঙালি আছে আমরা কিন্তু কৃষ্ণকে সেইভাবে কিন্তু ভগবান হিসেবে মানি। এরকম ভাবে কিন্তু ভারতবর্ষে এমনও আছে সম্প্রদায় যারা গাছকে ভগবান মানে, কিছু পাথরকে তারা তাদের কুল দেবতা হিসেবে মানে। এই যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য কিন্তু ভারতবর্ষের মধ্যে আছে। আজকে যদি মুসলিম সমাজ যদি বলে আমরা পাকিস্তান করলাম, তাহলে এখানে যারা পিছিয়ে পড়া আদিবাসী সমাজ তারা বলবে যে আমাদের একটা আদিবাসী রাষ্ট্র করে দেওয়া হোক, যারা শিডিউল কাস্ট আছে তারা বলবে আমাদের একটা রাষ্ট্র করে দেওয়া হোক। তো এইভাবে তো ভারতবর্ষ তৈরি হয়নি। করে দেওয়া হোক অর্থেই তো পাকিস্তান হয়েছিল, করে দেওয়া হোক অর্থেই পাকিস্তান হয়েছিল, বোধহয় আপনার মনে পড়বে আপনি যদি জেনে থাকেন। হ্যাঁ, পাকিস্তান হয়েছিল, তাদের দাবি ছিল যে আমাদেরকে দেশ ভাগ করে দেওয়া হোক, করে দেওয়া হোক অর্থেই হয়েছিল। হ্যাঁ হয়েছিল, পিছাতে হবে রতনবাবু, আমি যে উত্তরটা চেয়েছিলাম আপনি সেভাবে দিলেন না, আপনি ব্যঙ্গ উত্তর দিলেন যে তাহলে হয়তো আমাদের এই যে হিন্দুত্ব নিয়ে আমরা কথা বলি সেটা হয়তো চলতো না, আপনি ভুল করছেন। আপনারা যখন দেশ ভাগ হয় বা স্বাধীনতা সংগ্রামে যখন সেই সময় আপনিও ছিলেন না, আমিও ছিলাম না, প্রিয়ন্তী দেবী ছিল না, সোমেনবাবু হয়তো ছিল না, কিন্তু ম্যাডাম যেভাবে বলে দিচ্ছে কেন ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ হলো, কেন ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হলো না। আজকে হিন্দু রাষ্ট্র করার জন্য আছেন তো আপনারা ক্ষমতায়, আপনাদের তো স্লোগানই হিন্দু রাষ্ট্র তৈরি করা, আমি না স্বীকার করব না, আমরা স্লোগান দিই এবং আমরা মনে প্রাণে মানি যে ভারতবর্ষ এখনো হিন্দুস্তান আছে, হিন্দুস্তান থাকবে, কিন্তু সেটা আপনারা মানতে পারেন না, সেটা আপনারা মানতে পারেন না। বেশ বেশ পারবো না তো, আমরা সংবিধান মানি, যে আমরা সংবিধানকে মানি, আমরা সংবিধান মানি না, আমরা সংবিধান মানি না, আমরা নিশ্চয়ই সংবিধান মানি। কোথায় সংবিধান মানলে আপনারা হিন্দু রাষ্ট্র বলতে পারেন? একদম না, সংবিধান মানলে এটা হিন্দু রাষ্ট্র বলতে পারে, স্লোগান দিতে পারে। একদম, ভারতবর্ষ যে হিন্দুস্তান এটা তো অস্বীকার করা যায় না, এটা অস্বীকার করব কেন? ভারতবর্ষ তো হিন্দুস্তান, ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, সেখানে আপনি বলছেন যে হিন্দু রাষ্ট্র তৈরি করব ভারতবর্ষ, একদম ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বলেই আছে। দেখুন আপনাদের রাজনৈতিক এজেন্ডা আলাদা আলাদা থাকবে, বিজেপির আলাদা থাকবে, কংগ্রেসের আলাদা থাকবে, বিরোধী কথাবার্তা। কিন্তু হিন্দুস্তান শব্দটাও যে ভারতবর্ষের একটা পরিচয় সেটা তো অস্বীকার করতে পারবো না। আপনারা না হয় সেই শব্দটাকে ব্যবহার করেন না, কিন্তু আমরা কেন করব না? হিন্দুস্তান শব্দটাও ভারতবর্ষের একটা পরিচয়। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি রতনবাবু, প্রিয়ন্তী দেবী, আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি, আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আপনাদের ভারতবর্ষ সংবিধান, দেখুন আপনারা বলার সৎ সাহসটুকু রাখেন না যে কংগ্রেসের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য দেশ ভাগ হয়েছিল, কংগ্রেসের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য দেশ ভাগ হয়েছিল, এবং আজকে পাকিস্তানের এই বারবারন্ত কংগ্রেস পেছন থেকে উস্কে দিচ্ছে। সব সময় কংগ্রেস দেশ বিরোধী কাজ করে গেছে, পাকিস্তানকে সব সময় অকুতে ঢুকিয়ে গেছে। একই কাজ যুদ্ধরত পরিস্থিতিতেও কংগ্রেস এখনো পাকিস্তানকে অক্সিজেন যোগানোর চেষ্টা করছে। না না, এই কথা বলতে পারেন না আপনি, আমরা পাকিস্তানের সাপোর্ট করছি। এই মুহূর্তে এটা নিয়ে রাজনীতি আপনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে গায়েব পোস্ট করা হয়েছে, আপনাদের কংগ্রেস লিডাররা বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্তব্য করছে। ঠিক আছে, বেশ বেশ আসবো, আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। দুজনকে থামাচ্ছি, রতনবাবু পর্যন্ত দুজনকে থামাচ্ছি, আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। সোমেনবাবুর কাছে শেষ উত্তরটা নিতে চাই যে বিশেষ করে ভারতবর্ষ এই মুহূর্তে 5th ইকোনমিক কান্ট্রি, যেটা বারবার সারা বিশ্বই জানে। এবং আরেকটু যোগ করব, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী তিনি কিন্তু একবার বলেছিলেন যে মোদি ইজ দ্য বস, অর্থাৎ ভারতবর্ষের ভাবমূর্তি কিন্তু অনেকটাই বেড়েছে বৈদেশিক নীতির ক্ষেত্রে হোক। কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের নিজের, আপনি যেটা বললেন, প্রভাব বিস্তারের ক্ষেত্রে বা ভারতবর্ষের নিজেকে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যুদ্ধ কতটা প্রয়োজন, আদৌ সত্যি কি প্রয়োজন? এই উত্তরটা আপনার কাছে।
সৌমেনবাবু 1 মিনিট সময় আপনার জন্য। হ্যাঁ, আমি এর আগেই বলেছি, সেটারই একটা সংক্ষিপ্ত সার আমি এখানে উপস্থাপন করছি। এই মুহূর্তে সময়ের দাবি প্রত্যাঘাত। এই মুহূর্তে বিশ্বের দাদা হয়ে ওঠার যেটা সুযোগ ভারতের এসছে, সেই দাদাগিরি দেখানোর অ্যাসিড টেস্ট হচ্ছে এই সময়ের দাবি প্রত্যাঘাত। এবং সাধারণ মানুষের এই সময়ের দাবি হচ্ছে সাউথ ইস্ট এশিয়ায় অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ায় গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য সন্ত্রাসবাদকে যে দমন করবার ক্ষমতা রাখে ভারতবর্ষ, তার দাবি পাকিস্তান আক্রমণের প্রত্যাঘাত। অর্থাৎ কিছু সময় নিজের ক্ষতিকে স্বীকার করেও সেখানে বলা হয় যুদ্ধ এখানে সন্ত্রাসবাদকে নির্মূলের প্রতীক, যুদ্ধ এখানে বলা যায় শান্তির প্রতীক। অর্থাৎ বারবার এই ধিক ভাবে আগুন জ্বলার থেকে সেখানে বলা হয় একবারে সেখানে প্রত্যাঘাত করা আজ সময়ের শুধু নয়, একবারে জনগণের আপামর ভারতবাসীর তারা উন্মুখ হয়ে রয়েছে সেই দাবিকে কখন বাস্তবায়িত করবে কেন্দ্রীয় সরকার। প্রিয়ন্তী দেবী, আপনার সময় 1 মিনিট, বলুন। দেখুন, যুদ্ধ কতটা প্রয়োজন সেটা আমরা সাধারণ মানুষ হয়ে আমরা এভাবে বলতে পারি না, সেটা সম্পূর্ণটাই রাষ্ট্র এবং রাষ্ট্র সেনা তারা ডিসিশন নেবে। কিন্তু হ্যাঁ, অবশ্যই প্রতিঘাত করতে হবে, কারণ ভারত মায়ের সন্তানদের রক্ত নিয়েছে, সেক্ষেত্রে প্রতিঘাত অবশ্যই প্রয়োজন আছে। তবে হ্যাঁ, ভারত যে পাল্টা প্রতিঘাত করলেই যে দাদা হয়ে যাবে বা ভারত একটা জায়গা তৈরি করবে সেটা যেমন ইম্পর্টেন্ট, তেমনি ভারত যে অর্থনৈতিক দিক থেকে অনেক এগিয়ে, পাকিস্তান যে তার ধারে কাছেও নেই, সেটাই যথেষ্ট বোধহয় ভারতের পরিচয়ের জন্য। এবং আন্তর্জাতিক পর্যায়েও ভারত যেভাবে এগিয়ে আছে, যেভাবে বিভিন্ন রাষ্ট্রের সমর্থন নিয়ে ভারত এগিয়ে আছে, সব ক্ষেত্রেই বোধহয় ভারতের আর প্রমাণ দেওয়ার দরকার নেই যে ভারতকে যুদ্ধ করেই পাকিস্তানের সাথে বোঝাতে হবে যে ভারত এগিয়ে গেছে বা ভারত ক্ষমতাশালী দেশ। তবে যুদ্ধটা কাম্য নয়, নিশ্চয়ই যুদ্ধটা আমরা চাই না, কোনো মানুষই চায় না, কারণ যুদ্ধ রাজায় রাজায় যুদ্ধ হয়, প্রাণ যায় সৈন্যদের। সেক্ষেত্রে আমার ব্যক্তিগত মতবাদ যে যুদ্ধ আমার কাম্য নয়, বা সাধারণ মানুষের শান্তি প্রিয় মানুষদের যুদ্ধ কাম্য নয়। তবে যেহেতু ভারত মায়ের সন্তানদের রক্ত নিয়েছে এই পাকিস্তানি এবং মৌলবাদের আড়ালে যে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে শুধু ভারত নয়, সারা পৃথিবী জুড়ে, সময় এসেছে এটাকে যোগ্য জবাব দেওয়ার। এবং ভারত সেই জবাব দিয়ে বুঝিয়ে দেবে যে মৌলবাদের আড়ালে এক ধরনের সন্ত্রাসবাদ, এক ধরনের জঙ্গি কার্যকলাপ চলছে। সময় দিতে পারছি না আপনাকে, রতনবাবু। থ্যাংক ইউ। আমাদের জাতীয় কংগ্রেসের থেকে পরিষ্কার বার্তা আমাদের নেতা রাহুল গান্ধী দিয়ে দিয়েছে সত্যজিৎ বাবু, ভারত সরকারের সাথে আমরা আছি। সোমেন বাবু যেটা বললো, প্রত্যাঘাত করা দরকার। আমরা সব সময় অপেক্ষা করব যে আমাদের দেশ কখন এবং সৈন্যরা কখন পাকিস্তানকে সে মুহূর্তের জবাব দিবে। কারণ 26 জন মানুষের জীবনের সাথে সাথে যেটা আমরা ঝন্টু আলী শেখ তাকেও যেভাবে নৃশংসভাবে খুন করেছে, এবং তার সাথে সাথে যে কাশ্মীরের এক লোক যিনি বাঁচাতে গেছিলেন তাকেও যেভাবে এই জঙ্গিরা খুন করেছে, এই যে 28 জনের মৃত্যু, এর প্রতিশোধ চাই আমরা এই প্রতিশোধের অপেক্ষায় আছি। কারণ আমাদের বিশ্বাস, আমাদের সারা ভারতবর্ষের যুব সমাজ থেকে শুরু করে সমস্ত মানুষ চায় যে পাকিস্তানকে জবাব দেওয়া হোক, তাতে যুদ্ধই হোক আর যাই হোক। আমরা চাই পাকিস্তানের যা নক্কারজনক ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমাদের ভারত সরকার যোগ্য জবাব দিক, এবং আমরা জানি আমাদের সেনাদের সেই শক্তি আছে, কারণ এর আগে ইন্দিরা গান্ধী করে দেখিয়েছে। ভারতীয় সেনারা তার জবাব দিয়েছে। বেশ বেশ, আপনাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, রতনবাবু, সৌমেনবাবু এবং প্রিয়ন্তীদিকে। শেষ যেই কথাটা বলে শেষ করব, যে অনেকটা, অর্থাৎ 22শে এপ্রিল পেহেলগাঁওতে জঙ্গি হামলায় প্রাণ গেছে 29 জন পর্যটকের, দেশ রাগে ফুঁসছে। প্রধানমন্ত্রীও বিবৃতি দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, প্রত্যেকের একই বিবৃতি। সেনারাও কিন্তু তৎপর, 3 বাহিনী কিন্তু একদম তৈরি হয়েছে। কিন্তু প্রত্যেক সারা দেশ কিন্তু একটাই চাইছে যে জবাবটা পাকিস্তানকে কবে দেওয়া হবে।